হ্যালো, আসসালামু আলাইকুম। সায়েন্স এক্সের সকল পরিবারের সদস্যদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন। বরাবরের মতো আজকে আমরা চলে এসেছি। আজকে একটু দেরি হলো, সরি তার জন্যে। আজকে আমরা ইস্ট থেকে ইথানোয়িক অ্যাসিড কেমনে প্রস্তুতি করা হয় সে বিষয়টা আজকে আমরা জানবো। সেক্ষেত্রে প্রথমেই আমি চলে যাচ্ছি ইস্ট অর্থাৎ স্টার্চ জিনিসটা কি, এই জিনিসটা কি এটা প্রথমে জানা লাগবে। স্টার্চ এটা কি এক ধরনের পলিস্যাকারাইড। স্টার্চ হচ্ছে এক ধরনের পলিস্যাকারাইড, অর্থাৎ এর সংকেত হচ্ছে C6H10O5। স্টার্চের সংকেত হচ্ছে এটা C6H10O5। অ্যান্ড স্টার্চ থেকে কীভাবে ইথানোয়িক অ্যাসিড CH3CH কীভাবে ইথানোয়িক অ্যাসিড প্রস্তুত করা যাবে সে বিষয়টা জানব। ইব্রাহিম, হ্যাঁ ভাই, মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে গেছি। তো সেখানে আমি প্রথমে শুরু করছি। প্রথমে স্টার্চ নিয়ে C6H10O5 স্টার্চ। যেহেতু স্টার্চ একটা পলিমার যৌগ, সেক্ষেত্রে N দিতে হবে। দেন স্টার্চকে পানির সাথে বিক্রিয়া, N সংখ্যক পানি দিতে হবে, H2O। স্টার্চকে পানির সাথে বিক্রিয়া করতে হবে, সেটা একটা এনজাইমের উপস্থিতি লাগবে, সেটা হচ্ছে ডায়াস্টেজ এনজাইমের উপস্থিতিতে কি উৎপন্ন হবে? মল্টোজের সংকেত কি? এক্ষেত্রে C12H22O11। এই সংকেতটা কিভাবে আসলো সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। এখানে সমতাকরণ করে নিই। প্রথমে এখানে 2 লাগবে। আচ্ছা, এখানে কত? 6টা। কার্বন কয়টা আছে? 6টা। 6কে 2, যেহেতু 2 অণু সেহেতু 6 2 না 12। এখানে 12টা আছে। এখানে কয়টা আছে? 12টা। মিলে গেল। দেন এখানে কয়টা আছে? হাইড্রোজেন আছে এখানে 10টা। 10টাকে 2 দিয়ে গুণ করলে 20, 10 2 না 20, আর এখানে 2টা। তা এখানে 20 যোগ 2 = 22। এই 22টা এইখানে আছে, অর্থাৎ 22টা আছে। দেন এখানে অক্সিজেন কয়টা আছে? অক্সিজেন এখানে 5, 5 2 না 10, আর এখানে একটা, 11টা। সো এখানে 10 যোগ 1 = 11। সেখানে 11টাই অক্সিজেন আছে মল্টোজে, অর্থাৎ মল্টোজ পেয়ে গেলাম। এখন মল্টোজকে আমি এখন আবার বিক্রিয়া করাবো পানির সাথে। C12 মল্টোজ পাচ্ছি C12H22O11 মল্টোজ। এটা মল্টোজেরকে পানির সাথে বিক্রিয়া করালে একটা এনজাইমের উপস্থিতি লাগবে। সে এনজাইমটা হচ্ছে ম্যালটেজ এনজাইমের উপস্থিতিতে আমরা কি পাবো? গ্লুকোজ। আর গ্লুকোজের অণু তো সবাই জানা উচিত, C6H12O6। এক্ষেত্রে কি হলো? প্রথম থেকে আমি রিভিউ করছি যে ডায়াস্টেজ এনজাইমের উপস্থিতিতে স্টার্চ পানির সাথে বিক্রিয়া করে মল্টোজ উৎপন্ন করবে। কি? ডায়াস্টেজ এনজাইমের উপস্থিতিতে স্টার্চ পানির সাথে বিক্রিয়া করে মল্টোজ উৎপন্ন করবে। আবার ম্যালটেজ এনজাইমের উপস্থিতিতে মল্টোজ পানির সাথে বিক্রিয়া করে গ্লুকোজ উৎপন্ন করবে। আবার গ্লুকোজ
আবার C6H12O6 গ্লুকোজ আবার ফার্মেন্টেশন প্রক্রিয়া ফার্মেন্টেশন প্রক্রিয়ায় জাইমেজ এনজাইমের উপস্থিতিতে জাইমেজ এনজাইমের উপস্থিতিতে 2 অণু ইথানল উৎপন্ন করবে 2 অণু ইথানল CH3CH2OH প্লাস কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে। অর্থাৎ এখানে কি আসলো, জাইমেজ এনজাইমের উপস্থিতিতে গ্লুকোজ ফার্মেন্টেশন প্রক্রিয়া, অর্থাৎ এখানে ইস্ট তো লাগবেই, ইস্টের উপস্থিতি থাকা লাগবে, এখানে 2 অণু ইথানল উৎপন্ন করবে। এখানে 2 অণু ইথানল উৎপন্ন করে ফেললো। আর ইথানলকে এখন ইথানোয়িক অ্যাসিডে নিয়ে যেতে হবে। এখন প্রথমে তো ফার্মেন্টেশন প্রক্রিয়াটা আছে। ফার্মেন্টেশন প্রক্রিয়াটা কি? ফার্মেন্টেশন প্রক্রিয়া আচ্ছা ফার্মেন্টেশন প্রক্রিয়ায় মেনলি অ্যালকোহল তৈরি করা হয়। ফার্মেন্টেশন প্রক্রিয়ায় মেনলি অ্যালকোহল তৈরি করা হয়। এক্ষেত্রে কি হয় যে ফার্মেন্টেশন কথাটি এসেছে ইংরেজি শব্দ ফেভার থেকে, এখানে ফার্মেন্টেশন কথাটি এসেছে ইংরেজি শব্দ ফেভার, ফেভার শব্দ থেকে। ফেভার শব্দটা মানে হচ্ছে ফুটানো। ফেভার শব্দের অর্থ হচ্ছে ফুটানো, অর্থাৎ কোনো ফলের রস অর্থাৎ কোনো শস্যের নির্যাস, ফলের রস বা কোনো শস্যের নির্যাস ইস্টের সাহায্যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় অ্যালকোহল তৈরি করা হয়। সেক্ষেত্রে কি উৎপন্ন হয়? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এই কার্বন ডাই অক্সাইড আবার বুদবুদ আকারে বের হয়ে আসে। এই বুদবুদ আকারে যখন বের হয়ে আসে তখন পানি ফোটার মতো মনে হয়, এই জন্য এটা ফেভার। অর্থাৎ এখানে ফেভার। আবার ফার্মেন্টেশন প্রক্রিয়াটা অনেকে যেমন প্রাণ রাসায়নিকবিদদের মতে ফার্মেন্টেশন প্রক্রিয়াটা অবাধ শোষণ হয়। হ্যাঁ তুষার, সকালে 7টায় প্রাইভেট আছে। আচ্ছা মনে আছে ভাই। অবাধ শোষণের ফলে হয়। আবার এটা কি প্রাণ রাসায়নিকবিদদের মতে অবাধ শোষণের ফলে ফার্মেন্টেশন হয়, অর্থাৎ ফার্মেন্টেশন প্রক্রিয়াটা অবাধ শোষণের ফলে হয়। আবার ইন্ডাস্ট্রিয়াল মাইক্রোবায়োলজিস্টদের মতে ফার্মেন্টেশন প্রক্রিয়াটা সবাধ শোষণ আবার অবাধ শোষণ দুই প্রক্রিয়ার, সবাধ শোষণ আবার অবাধ শোষণ দুই প্রক্রিয়ার ফলেই হয়। অর্থাৎ সবাধ শোষণ আর অবাধ শোষণ জিনিসটা কি এখন বোঝা লাগবে। সবাধ শোষণ প্রথমে যে শোষণ প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন পড়ে, অর্থাৎ অক্সিজেনের উপস্থিতি থাকা লাগবে। অর্থাৎ যে প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন পড়ে এবং শোষণিক বস্তু যেমন শর্করা, প্রোটিন, লিপিড, বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড সম্পূর্ণভাবে জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড এবং পানি বিপুল পরিমাণে শক্তি উৎপন্ন করবে, তাকে সবাধ শোষণ বলা হয়।
অর্থাৎ সবাত শোষণ কি? যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় এবং শ্বসনিক বস্তু শর্করা, প্রোটিন, লিপিড, বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড সম্পূর্ণ জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড, পানি উৎপন্ন করে এবং বিপুল পরিমাণে শক্তি উৎপন্ন করে, তাকে সবাত শোষণ বলা হয়। সবাত শোষণ সমীকরণটা যদি আমি দেখাই, সেক্ষেত্রে আসবে সবাত শোষণ সমীকরণ দাও। সবাত শোষণ সমীকরণ এক্ষেত্রে আসবে কি? সবাত শোষণ সমীকরণে আমি যদি এখন নিই গ্লুকোজ C6H12 C6H12O6, এখন আমি যদি এখন অক্সিজেনের সাথে মানে সবাত শোষণে তো অক্সিজেন থাকা লাগবে, অক্সিজেনের সাথে বিভিন্ন এনজাইমের উপস্থিতিতে বিভিন্ন এনজাইমের উপস্থিতিতে যদি বিক্রিয়া হয় তাহলে কি উৎপন্ন হবে? সে সবাত শোষণের ক্ষেত্রে প্রথমে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, আবার পানি উৎপন্ন হবে H2O, আবার শক্তি উৎপন্ন হবে, শক্তি উৎপন্ন হবে। সবাত শোষণ মানুষ, উদ্ভিদ, প্রাণী সবার যে শোষণ প্রক্রিয়াটা হয় সেটাই সবাত শোষণ প্রক্রিয়া। এক্ষেত্রে সমতা যদি করি তাহলে কি লাগবে? এখানে 6 লাগবে, এখানে 6 লাগবে, 6 লাগবে, এখানে ম্যাক্সিমামই 6, কারণ এখানে কি কার্বন আছে কয়টা? 6টা। এখানে কার্বন কয়টা? 6টা। আবার আমি যদি এখানে দেখি হাইড্রোজেন আছে কয়টা? 6টা। এখানে হাইড্রোজেন কয়টা আছে? 6 দুগুণা 12টা, অর্থাৎ এখানেও 12টা, এখানেও 12টা। তাহলে আবার এখানে কয়টা আছে? অক্সিজেন 6টা, আর 6টা, আর এখানে কয়টা আছে? 6 দুগুণা 12, 12 6 কত? 18টা, 18টা আছে। এখানে কয়টা আছে? 6 দুগুণা 12টা, এখানে 12টা, আর এখানে 6টা, দেন কয়টা হলো? 18টা। তথা 12 যোগ 6 = 18। তাহলে এই 18 আর 18 মিলে গেল, এখানে সমতাকরণ বিক্রিয়াটা হয়ে গেল। তাহলে সবাত শোষণ আশা করি বোঝা গেছে সবাত শোষণ কি। আবার আমি রিভিউ করছি, যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় এবং শ্বসনিক বস্তু যেমন শর্করা, প্রোটিন, লিপিড, বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড সম্পূর্ণভাবে জারিত হয় এবং জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড এবং H2O এবং বিপুল পরিমাণে শক্তি উৎপন্ন করে, তাকে সবাত শোষণ প্রক্রিয়া বলা হয়। শক্তি যেমন এর সবাত শোষণ প্রক্রিয়ায় 686 কিলো ক্যালোরি পার মোল উৎপন্ন হয়, অর্থাৎ এটিপি অ্যাডিনিন ট্রাইফসফেট, এক্ষেত্রে 38টা এটিপি উৎপন্ন হয়। এটিপি এদের জীববিজ্ঞান নিয়ে চলে আসলাম এখানে। আবার অবাত শোষণের ক্ষেত্রে এটা তাহলে কি আসবে? যে শ্বসন প্রক্রিয়ায় অবাত শোষণ, যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের অনুপস্থিতিতে হয়, অর্থাৎ যে শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের প্রয়োজন পড়ে না, অর্থাৎ যে শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের অনুপস্থিতিতে হয় তাকে অবাত শোষণ বলা হয়। অর্থাৎ যে শ্বসন প্রক্রিয়ায় কোনো শ্বসনিক বস্তু অক্সিজেনের সাহায্য ছাড়াই কোষের ভিতরকার এনজাইম দিয়ে আংশিক রূপে জারিত হয়, অর্থাৎ পুরোপুরি জারিত হবে না, অর্থাৎ আংশিক রূপে জারিত হয়ে বিভিন্ন প্রকার জৈব যৌগ যেমন ইথাইল অ্যালকোহল, ল্যাকটিক অ্যাসিড ইত্যাদি উৎপন্ন করে এবং সামান্য পরিমাণে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে, তাকে অবাত শোষণ বলা হয়। অবাত শোষণে যেমন ব্যাকটেরিয়া, ইস্ট ইত্যাদিতে অবাত শোষণ হয়ে থাকে। যেমন অবাত শোষণের সমীকরণটা কি আসবে? সেক্ষেত্রে এখানে যদি আমি দিই অবাত শোষণের সমীকরণে গ্লুকোজ যদি নিই তাহলে C6H12O6, ক্যামেরা ফোকাস আসছে, এখানে এনজাইম তো লাগবেই, সেখানে এনজাইম লাগছে। এনজাইম তাহলে এখন কি উৎপন্ন হবে? ইথাইল অ্যালকোহল, অর্থাৎ
H5OH ইথাইল অ্যালকোহল উৎপন্ন হলো। অর্থাৎ অবশোষণ প্রক্রিয়ায় ইথাইল অ্যালকোহল, আবার এখানে ল্যাকটিক অ্যাসিডও উৎপন্ন হয়, প্লাস কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে এবং শক্তি উৎপন্ন হবে। কার্বন ডাই অক্সাইড আবার শক্তি উৎপন্ন হবে। এক্ষেত্রে সবাত শোষণ প্রক্রিয়ায় এখানে 2 লাগবে, এখানে 2 লাগবে, তাহলে সমতাকরণ হয়ে যায়। কারণ এখানে কয়টা আছে? 6টা আছে, আর এখানে কয়টা? 2টা, আর এটা 2টা, 4টা, 4টা, 2টা, 6টা। আর এখানে হাইড্রোজেন কয়টা আছে? 12টা। এখানে তাহলে কত? 5 দুগুণা 10টা, আর এখানে 2টা আছে, কারণ 2 অণু CH2H5OH, 2 অণু মানে কি 2 বার লেখা না? CH2H5OH 2 বার লেখা। 2 অণু মানে 2টা অণু। 2 অণু নিলে কয়টা থাকে? এখানে 2টা থাকে না? এখানে 2টা হাইড্রোজেন পাচ্ছি, আর এখানে কয়টা পাচ্ছি? 10টা। তাহলে কয়টা হলো? 12টাই হলো। তাহলে এখানে কয়টা আছে? 12টা। আবার এখানে অক্সিজেন কয়টা আছে? 6টা। এখানে কয়টা আছে? 2টা আছে, আর এখানে তো 4টা। কারণ এখানে আবার যদি কার্বন ডাই অক্সাইড 2 অণু লিখি তাহলে কয়টা আসছে? 4টাই তো আসছে না? 4টা অক্সিজেন আসছে, আর এখানে কয়টা আছে? 2টা। তাহলে 6টাই আসছে। অর্থাৎ এখানে সমতাকরণ হয়ে গেল। অর্থাৎ অপশোষণ প্রক্রিয়াটা আমি আবার রিভিউ করছি। যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের অনুপস্থিতিতে হয় এবং তাকে অবাত-শ্বসন প্রক্রিয়া বলা হয়। যেমন ভালোভাবে বললে, যে শ্বসন প্রক্রিয়া কোনো শ্বসনিক বস্তু যেমন গ্লুকোজ শ্বসনিক বস্তু অক্সিজেনের সাহায্য ছাড়াই কোষের ভিতরকার এনজাইম দিয়ে আংশিক রূপে, অর্থাৎ পুরোপুরি জারিত হবে না, আংশিক রূপে জারিত হয়ে বিভিন্ন প্রকার জৈব যৌগ, যেমন ইথানল, ল্যাকটিক অ্যাসিডের সংকেত মেবি এটা C3H6O3, মেবি এটা ল্যাকটিক অ্যাসিডের সংকেত। ল্যাকটিক অ্যাসিড ইথাইল অ্যালকোহল উৎপন্ন করে এবং শক্তি উৎপন্ন করে, তাকে অবাত শোষণ প্রক্রিয়া বলা হয়। তাহলে এখন মেইন সমীকরণে চলে আসছি। মেইন সমীকরণে কি ছিল? যে প্রথমে ছিল স্টার্চ থেকে ইথানয়িক অ্যাসিড, আমরা ইথানল পেয়ে গেছিলাম। সেক্ষেত্রে এখন ইথানয়িক অ্যাসিড উৎপন্ন করতে হবে। তাহলে ইথানল CH3CH2OH, ইথানলকে আমি এখন ইথানয়িক অ্যাসিড উৎপন্ন করতে হবে, CH3COOH। কিভাবে ইথানয়িক অ্যাসিড? এখন যেহেতু ইথানল প্রথমে পেয়ে গেলাম, এক্ষেত্রে আমি ইথানলকে আমি যদি CH3CH2OH ইথানলকে আমি জাইমান অক্সিজেন অর্থাৎ জারিত করি জারক পদার্থ দ্বারা, K2Cr2O7 প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই পটাশিয়াম ডাইক্রোমেট ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিশ্রণটা জারক হিসাবে কাজ করে। সেক্ষেত্রে জাইমান অক্সিজেন উৎপন্ন হয়, সেটা আমি দেখিয়েছি এর আগের ভিডিওতে। সেক্ষেত্রে কি উৎপন্ন হবে? ইথানল উৎপন্ন হবে, CH3CHO, ইথানল উৎপন্ন হবে। এক্ষেত্রে ইথানল উৎপন্ন হলো কারণ এক্ষেত্রে যদি আমি এটা দেখাই যে কি ছিল, এখানে CH3 ছিল, আবার CH2 ছিল। হাই বন্ড তো আমি করে দিছি। এবার প্রথমে কি ছিল? CH3 ছিল, আবার CH2 ছিল, আবার OH ছিল। এক্ষেত্রে কি হচ্ছে? এখানে জাইমান অক্সিজেন যেহেতু উৎপন্ন হবে, এটা আমি আগে দেখিয়েছি আগের ভিডিওগুলোতে। জাইমান অক্সিজেন এখানে কি হবে? এখানকার 2টা হাইড্রোজেন আর এখানকার একটা অক্সিজেন মিলা এখানে পানি উৎপন্ন হবে, H2O, পানি উৎপন্ন হবে। আবার জাইমান অক্সিজেনটা এখানে চলে আসবে, অর্থাৎ সেখানে কি উৎপন্ন হবে? CH3
CH O উৎপন্ন হবে। সিম্পল না এটা? তাহলে ইথানল উৎপন্ন হলো। আবার ইথানল, এটা ইথানল উৎপন্ন হয়ে গেল। এখন ইথানলকে নামকরণটা আবার দেখাই দিই। এই যে ইথানল, আমরা ধরো এটা কি কি আছে, কার্বন কার্বন একক বন্ধন আছে না? কার্বন কার্বন একক বন্ধন থাকলে সেটা কি অ্যালকেন গ্রুপের, অ্যালকেন গ্রুপের, সেটা অ্যালকেন গ্রুপের। কার্বন কার্বন একক বন্ধন থাকলে সেটা অ্যালকেন গ্রুপের। ধরি এটা কার্বন কার্বন একক বন্ধন আছে, আর যেহেতু দুইটা কার্বন আছে সেহেতু ধরি এটা ইথেন। প্রথমে ধরি ইথেন, ETHANE, ইথেন। আর অ্যালডিহাইড গ্রুপ হলে কি Al যুক্ত হয়, Al। কিন্তু একটা নিয়ম আছে যে ইংলিশ গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী যে পরপর দুইটি ভাওয়াল বসতে পারবে না, অর্থাৎ পরবর্তী ভাওয়ালটাই বেশি প্রাধান্য পাবে, অর্থাৎ সেখানে নামটা কি হবে, ইথানল, ETHANAL, ইথানল। সেক্ষেত্রে নামটা কি আসছে, এভাবে ইথানল নামটা এসেছে। এখন ইথানলকে আমি যদি কি ইথানল CH3CHO, ইথানলকে আমি আবার যদি জারিত করি জারক পদার্থ দ্বারা K2MnO4 প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটাও কিন্তু এটার মিশ্রণও কিন্তু K2 না, এটা KMnO, এটা ভুল হয়েছে। আবার যদি এখানে কি আবার সরি একটু প্রবলেম হয়েছিল এক্ষেত্রে। যদি আবার কি হয়, কি পাইলাম ওখানে, ইথানল CH3CHO, ইথানল পাইলাম। এখন ইথানলকে যদি আবার আমি জারণ করি, KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করাই, তাহলে সেক্ষেত্রে জাইমান অক্সিজেন উৎপন্ন হবে। এই জাইমান অক্সিজেন আবার এখানে সে কি ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন করবে, অর্থাৎ CH3COOH। সিম্পল। এভাবে আমরা ইথানোয়িক অ্যাসিড, স্টার্চ থেকে ইথানোয়িক অ্যাসিড পেয়ে গেলাম। সো এখানে আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।